আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা স্কাই এডুকেশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমাদের পড়ানোর টপিক হবে বর্গমূল নির্ণয়। তো চলুন দেখে নেওয়া যাক যে আজকের ক্লাসে আমরা কি শিখব। আজকের ক্লাসে আমরা বর্গমূলের ধারণা ব্যবহার করে কিভাবে বাস্তবমুখী সমস্যার সমাধান করতে হয় বা কিভাবে বর্গমূলের ধারণা ব্যবহার করে বিভিন্ন প্রশ্ন সলভ করতে হয় এটা শিখব। ওকে, আচ্ছা, তাহলে বর্গমূল কত ভাবে নির্ণয় করা যায়? বর্গমূল নির্ণয়ের দুটি পদ্ধতি আছে, একটি হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে, একটি হলো ভাগের সাহায্যে। আমরা আজকে দুটি পদ্ধতি শিখব। তো আমরা এই পদ্ধতিতে সলভ করার জন্য প্রথমে একটি র‍্যান্ডম নাম্বার নিয়ে নিই, ঠিক আছে? আমরা নাম্বারটা নিচ্ছি 1521। আমরা নাম্বারটা নিচ্ছি 1521। এটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা প্রথমে দেখে নিই। আচ্ছা, প্রথমে আমাদের এই নাম্বারটাকে লসাগু করতে হবে। তো আমরা এটাকে আমি দেখতেই পাচ্ছি যে এটাকে 3 দিয়ে লসাগু যায়। 3 5 15। আমি কি এখন কি একবারে 21 কে 3 দিয়ে ভাগ করতে পারি? হ্যাঁ পারি, 3 7 21। কিন্তু আমরা জানি ভাগের নিয়মে বা 1521 কে যখন 3 দিয়ে ভাগ করা হয় তখন কিন্তু দুটো নাম্বার একবারে নেওয়া যায় না। এজন্য মাঝখানে একটি শূন্য দিয়ে দিতে হয়। এরপরে 7 3 7 21। এরপরে এটাকে আবার 3 দিয়ে লসাগু যায়। তাহলে আমি করি 3 1 3 4 5 2 20 3 6 18 2 27 3 9 27। আচ্ছা, 169 কত দিয়ে ভাগ যায়? 169 13 দিয়ে ভাগ যায়। 13 আর 13 169। কেন? 169 এটাও কিন্তু একটা বর্গ সংখ্যা। আচ্ছা, এটাকে আমরা এখন 1521 কে কিভাবে লিখতে পারি? আমরা 1521 কে লিখতে পারি 1521 সমান সমান 3 গুণন 3 গুণন 13 গুণন 13। আচ্ছা, এখন এই যে এটা করে দিলাম, আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে প্রত্যেকটা সংখ্যা দুইবার করে আছে। বর্গ সংখ্যা হওয়ার শর্ত হলো যে মৌলিক গুণনীয়কগুলো থাকবে প্রত্যেকটা একই অঙ্কে দুটো করে গুণনীয়ক থাকবে। অর্থাৎ যদি 3 থাকে তাহলে দুটো 3 থাকবে, যদি 2 থাকে দুটো 2 থাকবে, যদি 13 থাকে মানে জোড়া আকারে থাকবে। এক কথায় জোড়া আকারে থাকবে। অর্থাৎ যদি 3 যদি থাকে তাহলে 4টা 3 থাকতে পারবে, অথবা 6টা 3 থাকতে পারবে, অথবা 8টা থাকতে হবে। যদি 8টা না থেকে যদি 7টা থাকে তাহলে কিন্তু এটা বর্গ হবে না। অথবা যদি 3টা 13 থাকতো এখানে তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না যে 1521 একটি বর্গ সংখ্যা। আচ্ছা, এটাকে এখন আমার জোড়া জোড়া করে নিতে হবে। এইবারে প্রত্যেকটা জোড়ার জন্য আমি একটা করে অঙ্ক নিব। যেমন 3 এর একটা জোড়া আছে, এর জন্য আমি একটা 3 নিব, এবং 13 এর আরেকটা জোড়া আছে, এর জন্য আমি আরেকটা 13 নিব। এইবারে 3 13 আসবে 39। তার মানে কি যে 1521 এর বর্গমূল হলো 39। বর্গমূলকে লেখার জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করি, এটা হলো বর্গমূল চিহ্ন। এই চিহ্নের ভিতরে আমি যদি 1521 লিখি তাহলে আমার 1521 এর বর্গমূল আসবে কত? 39। আচ্ছা, এটা গেল মৌলিক গুণনীয়কের সাহায্যে। এবারে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় শিখব। আমি আবার একই ভাবে 1521 লিখে নেব। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য জোড়া করতে হবে ডান দিক থেকে। ডান দিক থেকে প্রথমে 21 মিলে একটা জোড়া হলো, আর এই 15 মিলে একটা জোড়া হলো। এবারে আমি একটা দাগ দিব এইদিকে। দাগ দেওয়ার পরে আমাকে দেখতে হবে প্রথম যে জোড়াটা আছে বাম দিক থেকে, অর্থাৎ 15 এর চেয়ে কোন সংখ্যাটা বর্গ হয়। তাহলে 15 এর চেয়ে কম কোন সংখ্যাটা? আমরা জানি 1 এর বর্গ 1, 1 গুণন 1 করলে 1 হয়, 2 গুণন 2 করলে 4 হয়, 3 গুণন 3 করলে 9 হয়, 4 গুণন 4 করলে 16 হয়। তার মানে কি এই যে 9 আর 16 এর মাঝখানে 15 আছে, তাহলে কি 15 এর কম বর্গ হচ্ছে 3 এর, 3 এর বর্গ 9, তারপরে 4 এর বর্গ করলে 16, 15 থেকে বেশি হয়ে যাচ্ছে, এর জন্য আমি এখানে 3 নিব, আর এখানে আমি লিখব 3 3 কে 9। আচ্ছা, এরপরে 3 কে আমি 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, করি। 3 দুগুণে 6। এখন এটাকে আমি বিয়োগ করে দেব। এটা বিয়োগ করলে আসে 6, আর এখান থেকে যে পরের যে জোড়াটা আছে 21, আমি 21 নামাই দেব এর সাথে, 621। আচ্ছা, এইবারে আমাকে দেখতে হবে এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা আমি এখানেও বসাবো। অর্থাৎ আমি যদি এখানে 1 নেই তাহলে আমার হবে 61। 61 কে আমি যদি 1 দিয়ে গুণ করি তাহলে হবে 61 কে 61।
আমি এখানে যদি 2 নেই তাহলে আমার এখানে হবে 62। 62 কে আমার আবার 2 দিয়েই গুণ করতে হবে, সেই ক্ষেত্রে আমার আসবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ তাহলে আমার এখানে আসবে 2 দুগুণে 4 আর 6 দুগুণে 12, 124। কিন্তু আমার এখানে আমি এমন একটা সংখ্যা নিব যেটা 621 এর সমান হবে অথবা 621 এর চেয়ে ছোট হবে। তাহলে আমি এখানে সহজভাবে বুঝতে পারছি যে এখানে এককের ঘরে একটা 1 আছে, তাহলে কোন সংখ্যাটার বর্গ হয় 1? 1 গুণন 1, 1 এর বর্গ 1 হতে পারে, অথবা 9 গুণন 9 81, 81 এর একক স্থানে 1 থাকতে পারে। অর্থাৎ আমার এখানে হয় 1 নিতে হবে অথবা 9 নিতে হবে। তাহলে 1 নিয়ে যেহেতু 61 কে 61 হয়, এটা 621 এর চেয়ে অনেক অনেক বেশি ছোট, কিন্তু আমাকে হয় 621 যেন হয় অথবা 621 এর চেয়ে ছোট, 621 এর সবচেয়ে কাছাকাছি যে সংখ্যাটা ওইটা নিতে হবে। তাহলে আমি এখানে 9 নিই। যদি এখানে আমি 9 নেই, 9 দিয়ে 69 কে গুণ করলে আসে 621, তা আর এখানে শূন্য আসবে। দেখো আমি কিন্তু আবার 1521 এর বর্গমূল 39 পেয়ে গেছি। তাহলে আমরা শিখলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে এবং ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। এইবারে আমরা এই রকম বর্গমূল নির্ণয় দিয়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখব। আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন আসতে পারে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এবারে এটার জন্য আমরা আরেকটা সংখ্যা নিই। আমরা সংখ্যাটা নিলাম 3042। 3042। এখন 3042 কে আমি মৌলিক গুণনীয়কের সাহায্যে করব। এর জন্য একটা জিনিস মনে রাখতে হবে যে যখন গুণ বা ভাগের জন্য চাবে সেই ক্ষেত্রে মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করে দেখতে হবে। আর যদি যোগ বা বিয়োগ করলে কোনটা পূর্ণবর্গ সংখ্যা হবে এরকম যদি প্রশ্নটা থাকে সেই ক্ষেত্রে ভাগের নিয়ম অ্যাপ্লাই করতে হবে। এর জন্যই কিন্তু দুইটা নিয়মই শিখে রাখাটা দরকার, মৌলিক গুণনীয়কের সাহায্যে এবং ভাগের সাহায্যে। তো চলো আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে 3042 করে দেখি কত হয়। প্রথমে আমরা 2 দিয়ে চেষ্টা করব। 2 দিয়ে যদি ভাগ করি, 2 1 কে 2, 3 1 10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 1 কে 2। আচ্ছা, 1521 কে আবার 3 দিয়ে করা যাচ্ছে। 3 5 এ 15, 0 3 7 এ 21। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 1 কে 3, 4 5 2 20, 3 6 18, 2 27, 3 9 27। এটাকে আবার 13 দিয়ে করা যাচ্ছে, তো 13 লিখে দিলাম। আমি কি বলছিলাম যে কোন সংখ্যা যদি বর্গ হয় তাহলে ওইটার যে অঙ্কগুলো থাকবে অবশ্যই জোড়া আকারে থাকতে হবে, অর্থাৎ হয় 2টা 2 অথবা 4টা 2 অথবা 6টা 2 অথবা 8টা 2 এইরকম, বা যে 3 যদি থাকে 3 এর জোড়া থাকতে হবে, অথবা 13 যদি থাকে তাহলে তার জোড়া থাকতে হবে। কিন্তু এখন যদি 3042 কে আমরা যদি লিখি মৌলিক গুণনীয়কগুলো তাহলে এই রকম হয় 2 গুণন 3 গুণন 3 গুণন 13 গুণন 13। এগুলোকে যদি জোড়া করি তাহলে 3 এর জোড়া হচ্ছে, 13 এর জোড়া হচ্ছে, কিন্তু 2 এর কি কোনো জোড়া হচ্ছে? 2 এর কিন্তু কোনো জোড়া পাওয়া যাচ্ছে না, 2 কিন্তু একা থাকতেছে। তার মানে কি আমি যদি 3042 কে যদি 2 দিয়ে ভাগ করি অথবা 3042 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তোমরা যদি 3042 কে যদি 2 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখতে পারবা যে তোমরা 1521 পাচ্ছ। তো আমরা আগেই দেখছি যে 1521 সংখ্যাটা হলো 39 এর বর্গ, তাহলে আমরা একটা বর্গ সংখ্যা পাবো। আবার যদি 3042 কে যদি 2 দিয়ে যদি গুণ করি, আমি 3042 গুণন 2 এটা যদি করি তাহলে আমি পাচ্ছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 0 3 দুগুণে 6, 6084। এখন 6084 এই সংখ্যাটাকে যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করে দেখি তাহলে আমরা অবশ্যই একটা বর্গ সংখ্যা পাবো। চলো কেন পাবো বলি। কারণ 6084 কে যখন 2 দিয়ে গুণ করব, যখন 3042 কে যখন 2 দিয়ে গুণ করব তখন কিন্তু এখানে একটা 2 গুণন 2 হয়ে যাচ্ছে, তাহলে কি আমি আবার একটা জোড়া পেয়ে যাচ্ছি।
যেহেতু জোড়া পাচ্ছি তার মানে কি, তার মানে এটা একটা বর্গ সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ 6084 একটা বর্গ সংখ্যা হবে, অথবা 2 দিয়ে ভাগ করলে 1521 একটা বর্গ সংখ্যা হবে। আচ্ছা, এরপরে আর কি কি কোশ্চেন আসতে পারে এখানে? নিচের সংখ্যাগুলো থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা নিচের সংখ্যাগুলোর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এইরকম ম্যাথগুলোর ক্ষেত্রে ভাগের নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের প্রথম সংখ্যাটা ছিল 1521। এবারে সাপোজ আমরা 1525 একটা সংখ্যা ধরে নিই। 1525, তো 1525 মানে কি, আমি এর সাথে 4 যোগ করছি। আচ্ছা, এখন দেখো আমি যদি এটাকে যদি ভাগের নিয়মে করি, তো আগের অঙ্কটার মতোই আমি 3 নিচ্ছি। 3 এর জন্য যদি 4 নিতাম তাহলে 4 4 16, ওইটা 15 এর চেয়ে বড় হয়ে যেত, এর জন্য আমি ওইটা নিতে পারবো না। 3 এর জন্য 3 তিরিকে 9 নামায় দিলাম, আর এখানে 3 দুগুণে 6। এখন এটা যদি আমি বিয়োগ করি তাহলে আসে 625। এখন আমি প্রথমেই বলছিলাম যে আমার দেখতে হবে যে এখানে যে সংখ্যাটা নিব এখানেও সেই সংখ্যাটা নিব এবং দুইটা গুণ হবে, অর্থাৎ এখানে যদি 1 নেই এখানেও 1 হবে, কিন্তু 61 গুণন 1 এর গুণফলটা এখানে বসবে। যদি 2 নেই 62 গুণন 2 এর গুণফলটা এখানে বসবে। তো আমরা প্রথমেই দেখছিলাম যে 9 নিয়ে করতে হয়, চলো আবার 9 নিই, এখানেও 9 নিই। তাহলে 9 দিয়ে যদি করি 9 9 81 এর 1 হাতে থাকলো 8, 6 9 54 আর 8 এ হয় 60 62। তাহলে কি 628 আমার এখানে বেশি হয়ে গেছে। বেশি হইলো কেন? বেশি হইলে তো হবে না, তাহলে আমাকে এখানে 8 নিয়ে করে দেখতে হবে। না 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 না, 9 নিয়ে করলে এখানে 9 9 81 এর 1 আর থাকলো 6, তাহলে 6 9 54 আর 8 এ হয় 62। আচ্ছা, 621, তার মানে কত? এখানে কত থাকতেছে? ভাগশেষ 4। দেখো আমি আগেই দেখছিলাম যে 1521 একটা বর্গ সংখ্যা, কিন্তু 1521 এর সাথে আমি 4 যোগ করছিলাম জন্য ওইটা কিন্তু আর বর্গ সংখ্যা ছিল না, ওইটা 1525 হয়ে গেছে। এখন আমার ভাগশেষ আসছে 4। ভাগশেষ মানে আমরা কি বুঝি? যে 4 বেশি আছে। তাহলে কি আমি যদি 1525 থেকে যদি 4 বেশি যদি বিয়োগ করি, অর্থাৎ যদি 1521 নিয়ে আসি, তাহলে কিন্তু এটা একটা বর্গ সংখ্যা হয়। 1521 39 এর বর্গ। আচ্ছা, তাহলে আমরা জানি যে 1521 39 এর বর্গ। এখন আবার আরেকটা প্রশ্ন বলছে, এটা হলো বিয়োগের জন্য, কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এবারে বলছে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন 4 যদি যোগ করে দেই, 4 যোগ করে দিলে কিন্তু এটা 1529 হচ্ছে। তো 1529 কি কোনো বর্গ সংখ্যা? চলো আমরা করে দেখি যে 1529 কোনো বর্গ সংখ্যা কিনা। 1529, তো এটাকে যদি এরকম করে করি তাহলে আমি পাবো, এখানে হচ্ছিল 4, আমি 4 4 এ 8, 8 আমার ভাগশেষ আসবে, এটা আমি বুঝতেছি। কিন্তু আমি যদি 40 এর বর্গ করি, আমি যদি 40 গুণন 40 করি তাহলে কত আসবে? তাহলে আমি পাবো 4 4 এ 16, 1600 পাবো আমি। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারতেছি যে 1600 একটা বর্গ সংখ্যা। এখন 1600 থেকে আমি যদি 1525 যদি বিয়োগ করে দেই তাহলে আমি কত পাই? 1525। 1600 থেকে 1525 বিয়োগ করলে আমি পাচ্ছি 75। তার মানে কি আমি যদি এই 1525 এর সঙ্গে যদি 75 যোগ করি তাহলে 1600 একটা বর্গ সংখ্যা আমি পাবো না। মানে আমি যদি 1525 যোগ 75 মানে আমি 1600 একটা বর্গ সংখ্যা আমি দেখলাম। 1600 কার বর্গ সংখ্যা? 1600 এর বর্গমূল করলে আসে 40। হ্যাঁ, 40। তাহলে আমি কি বুঝলাম? যে 1525 এর সঙ্গে আমি যদি 75 যোগ করি তাহলে 1600 একটা বর্গ সংখ্যা আমি পাবো। তাহলে আরেকবার আমরা পুরোটা রিভাইজ করে আসি। প্রথমে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় লসাগু করে নিতে হবে সংখ্যাটা। লসাগু করে যে অঙ্কগুলো এসেছে ওগুলোর জোড়া করে নিতে হবে।
জোড়া করে নিয়ে প্রত্যেকটা জোড়া থেকে একটা করে সংখ্যা নিতে হবে। যেমন 3 এর একটা জোড়া আছে, এখান থেকে একটা 3 নিছি। 13 এর একটা জোড়া আছে, এখান থেকে একটা 13 নিয়ে ওই জোড়া ওই সংখ্যাগুলো গুণ করে দিতে হবে। ওই সংখ্যাগুলো গুণ করে দিলে 39 পাওয়া গেছে। 1521 এর বর্গমূল 39। একইভাবে ভাগের সাহায্যে করার সময় প্রথমে ডান দিক থেকে জোড়া জোড়া করে নিতে হবে। জোড়া করে নিয়ে প্রথম যে জোড়াটা আছে তার চেয়ে ছোট কোন সংখ্যাটার বর্গ হয় ওইটা দেখতে হবে। আমার এখানে 15 ছিল, 15 এর চেয়ে ছোট 3 এর বর্গ 9 হয়, 4 নিলে 16 হয়ে যায়, বেশি বড় হয়। আচ্ছা, তারপরে ওই 3 কে 2 দিয়ে গুণ করে 6 আসছে, আর এটা বিয়োগ করলে আসছে 621। 15 থেকে 9 বাদ দিলে 6 আর 21 নামাই দিছি। এরপরে আমার দেখতে হবে, আমি তো বুঝতেছি যে 1521 একটা বর্গ সংখ্যা, আমি এটা জানি। তো আমি যখন জানি এটা একক স্থানীয় অঙ্কে 1 আছে, 1 আছে, তাহলে 1 হচ্ছিল বর্গ হয়, 1 এর বর্গ 1 হয়, অথবা 9 এর বর্গ 81 হয়। 81 এর একক স্থানীয় অঙ্কে 1 আছে। তাহলে আমি এখানে এর জন্য প্রথমে 1 বসাই দিয়েছি। 61 কে 1 দিয়ে গুণ করলে 61 হয়, যা 621 এর চেয়ে অনেক বেশি ছোট। কিন্তু আমার দরকার হয় 621 বা এর কাছাকাছি সবচেয়ে বড় কোন সংখ্যাটার গুণফল আসতেছে। তো 9 বসাই দেখছি, 9 দিয়ে 621 এর জন্য 621 আসছে, তাহলে আমি পাইছি আবার 39। 1521 এর বর্গমূল 39। আচ্ছা, তারপর আমাকে বলছে যে যখন বলবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, তখন আমাকে মৌলিক গুণনীয়কের নিয়ম অ্যাপ্লাই করতে হবে। মৌলিক গুণনীয়কের নিয়ম অ্যাপ্লাই করে আমি এখানে পাইছিলাম কত? আমি এখানে পাইছিলাম 2 গুণন 3 গুণন 3 গুণন 13 গুণন 13, মানে আমার দুইটা বেজোড় অবস্থায় ছিল। তাহলে কি আমি 3042 কে 2 দিয়ে ভাগ করে অথবা 3042 এর সাথে 2 গুণ করে আমি একটা হচ্ছিল পূর্ণবর্গ সংখ্যা পেতে পারি বা বর্গ সংখ্যা পেতে পারি। আচ্ছা, এরপরে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। যদি প্রশ্নটা যদি এইভাবে করে তখন আমাকে ভাগের নিয়ম অ্যাপ্লাই করতে হয়েছে। ভাগের নিয়মে শেষে আসছে 4, শেষে যদি 4 আসছে তখন হচ্ছে হলো এই 4টা বেশি আছে, ভাগশেষ মানে বেশি আছে। তার মানে কি 1525 থেকে আমি যদি 4 বিয়োগ করে দেই, তাহলে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। হ্যাঁ, মানে 1521 কিসের বর্গ হবে? 39, এই যে এটার বর্গ হবে। আর আমি যেহেতু পাইছি 1521, তাহলে এর চেয়ে বড় কোন, এর সাথে কোন সংখ্যাটা, মানে 1525 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সেই ক্ষেত্রে 39 এর চেয়ে বড় কোন সংখ্যাটার বর্গ হয়? 40। 40 এর বর্গ আমি বের করছি 1600। 40 এর বর্গ বের করছিলাম 1600, এর জন্য 1600 থেকে 1525 বিয়োগ করে দিব, দিলে থাকবে 75। তার মানে কি যে হচ্ছিল 75, যদি 1525 এর যদি 75 যোগ করি তাহলে 1600 পাওয়া যাবে। 1600 সংখ্যাটা হলো 40 এর বর্গ। আচ্ছা, আমার মনে হয় আজকের ক্লাসটা আমরা সবাই বুঝতে পারছি। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদেরকে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, থ্যাংক ইউ।